যে ঈদ ছাড়া এবং শাকিব খান ছাড়া একটা ছবিতে কত টাকা ইনভেস্ট করা হচ্ছে সেফ, যদি আপনি জেনে থাকেন তাহলে বুঝবেন যে সেই অ্যামাউন্টের চেয়ে আমার ছবিগুলো নির্মিত হয়েছে অনেক বেশি টাকায়, রিলিজ হয়েছে ঈদ ছাড়া, শাকিব খান ছাড়া। সেই ক্ষেত্রে সিনেমা যে টাকায় নির্মিত হয়েছে তা হয়তো তুলতে পারেনি, কিন্তু আমাদের একটা ব্যাকআপ প্ল্যান ছিল। প্ল্যানটা কীরকম? আমরা আসলে সেই টাকাটাই প্রডিউসার খরচ করতো যে টাকাটা হল থেকে তোলা সম্ভব। দেখছি যে দর্শক হলমুখী হচ্ছে, কি বলবেন? ভালো তো অবশ্যই, মানে এটাই আসলে এখন যা হচ্ছে ঈদে, এটা হচ্ছে বাংলা ছবির শেষ আশা। আর কিন্তু সব কিছু নাই, মানে আর কিন্তু সব কিছু ধ্বংস, মৃত পায়। এই যে ঈদের সময় যে সিনেমাগুলো নিয়ে আলোচনা হয়, কথাবার্তা হয়, মানুষ আসে, সিনেমাকে ভালোবাসা দেয়, আমার কাছে মনে হয় বাংলা ছবি যদি টিকে থাকে শুধুমাত্র এই ভালোবাসাটার কারণেই টিকে থাকবে। এর আগে আমরা কিছু সিনেমা দেখেছি যে সুন্দরবন থেকে শুরু করে সিয়াম, অনেক সিনেমায় দেখেছি, সবগুলো সিনেমায় আপনার ব্যবসা সফল সিনেমা হয়েছে, দর্শক মুখোমুখি নিয়েছে। এই যে গল্পটা মাথায় কার আগে আসছিল, আপনার নাকি অন্য? আমার আসলে আমার সিনেমাগুলো ব্যবসা সফলের গল্পটা একটু অন্যরকম। মানে দেখুন, আমাদের বাজারের একটা ক্ষমতা আছে। আমাদের বাজার মানে এভারেজ চললে পরে কী পরিমাণ টাকা তুলতে পারে, সেটা একটা চেহারা আছে। এর বাইরে যদি কেউ বেশি খরচ করে, সেইটার জন্য কিন্তু একটা ম্যাসিভ হিট লাগে, মানে বিগ হিট লাগে অথবা ব্লকবাস্টার লাগে। এটা একটা তা হচ্ছে যে মানে আমার ছবিগুলো যে ব্যবসা করেছে তার একটা নিজস্ব চেহারা আছে। আমার ছবিগুলো নরমাল বাজেটের চেয়ে অনেক বেশি টাকায় নির্মিত হতো। অনেক বেশি টাকায়। মানে আমাদের মার্কেটের যে রেঞ্জ তার থেকে অনেক বেশি টাকায় নির্মিত হতো। মানে যদি আপনি সিনেমার ব্যবসার সাথে সম্পৃক্ত হন, আপনি জানবেন বাকি টাকাটা আসতো স্পন্সর থেকে। স্পন্সর মানে কি? আমরা বলতাম যে আপনি আপনার পণ্যের বিজ্ঞাপনটা আ বিভিন্ন জায়গায় দেন, টেলিভিশনে দেন বা বিভিন্ন জায়গায় দেন, বিলবোর্ডে দেন। সিনেমাও একটা মিডিয়াম। সিনেমাতেও আপনি পণ্যের বিজ্ঞাপনটা দিতে পারেন। আর আমাদের সিনেমাতে বিভিন্ন কারণেই অনেক প্রোডাক্ট দেখাতে হয়। যেমন একটা জায়গায় মোবাইল ফোন দেখাতে হয়, একটা জায়গাতে টিভি দেখাতে হয়, একটা জায়গাতে ফ্রিজ দেখাতে হয়, গল্পের প্রয়োজনে। তখন সেই ফ্রিজের ব্র্যান্ডটা, মানে সে কোন পানি খাচ্ছে বা সে কোন টিভি দেখছে, কোন ফোনটা ব্যবহার করছে, তার পিছনে কোন লোগোটা আছে। এই যে সিনেমাতে যে প্রোডাক্ট প্লেসমেন্ট, এটাকে আমরা বলেছিলাম যে সিনেমাটা আর্নিংয়ের জায়গা। এই কারণে দেখবেন যে আমার সবগুলো সিনেমার মধ্যে এই ব্যাপারটা খুব ভালো করে আছে, বিভিন্ন প্রোডাক্টকে প্লেস করা। কখনো কখনো ক্লায়েন্টের চাওয়ার জন্য একটু জোরে সোরে প্লেসও হয়েছে, কিন্তু বেশিরভাগ সময়ই 90%ই আমি পেরেছি সুন্দরভাবে এটাকে প্লেস করতে। সো এই প্লেসমেন্টটা থেকে আমাদের বড় একটা অ্যামাউন্ট উঠে আসতো। এটা আমাদের ফেরত দিতে হতো না। বাট যে টাকা আমাদের প্রোডিউসার ফেরত দিত, আমার ৩ টা ছবি থেকেই প্রোডিউসার এই টাকাটা প্রোডিউসার ফেরত দিয়েছে। আর আমরা যে বাড়তি খরচ করেছিলাম, মানে নন ঈদ, নন শাকিবের হিসাবে, সেইটা আমরা স্পন্সর থেকে কালেক্ট করেছি। সেই হিসেবে এক অর্থে বললে যে টাকায় নির্মিত হয়েছে সে টাকা হয়তো ওঠেনি, কিন্তু আমাদের যে টার্গেট বা বিজনেস প্ল্যান ছিল, সেই প্ল্যান অনুযায়ী আমরা সফলতা নিয়ে বেরিয়ে আসতে পেরেছি। এই কারণে আমি বারবার করে বলি যে সিনেমায় বিজ্ঞাপন, বুদ্ধিদীপ্তভাবে সিনেমায় বিজ্ঞাপন দেখানো বা প্রোডাক্ট প্লেসমেন্ট বাংলাদেশের সিনেমার আয়ের ক্ষেত্রে একটা বড় জায়গা হতে পারে। ভাই একটু বলি। আপনার যে সিনেমার অনেক দর্শকরা বলেছে নতুন নতুন তত্ত্ব, অনেকই নতুন কিছু আছে আপনার সিনেমায়, যে জিনিসটা দর্শক পেয়েছে। অনেক সিনেমারে বলেছে যে কফি সিনেমা, কফি গল্প, কিন্তু আপনার সিনেমার কেউ বলে না যে কফি গল্প, অনেক কিছু নতুন তত্ত্ব আছে, কি বলবেন? হ্যাঁ, মানে আমার সিনেমা তো কপি গল্প ব্যাপারটা আসেই নেই, বরঞ্চ এই ধরনের সিনেমা তো পার্শ্ববর্তী দেশেও তৈরি হয়নি। একটা শুধুমাত্র মানে এরকম একটা একটা সাবজেক্ট নির্ভর একটা ছবি কলকাতার ইন্ডাস্ট্রিতে তৈরি হয়নি। আমার আসলে সবখানে যা হচ্ছে বা রেগুলার যা করছে সেগুলো দেখতে ইচ্ছা করে না বা করতেও ইচ্ছা করে না। আমার সেটাই করতে ইচ্ছা করে বা বানাতে ইচ্ছা করে যেটা অন্য কেউ তৈরি করছে না। এইটা আমার জন্য খুব ইম্পর্টেন্ট। সো আমার যদি একটু, আমাদের নাটক বানিয়েছি দীর্ঘদিন সিনেমা আসার আগে। যদি আমার নাটকের কেউ জার্নিটা দেখে রাখে, আমার নাটকের নাম ছিল গোল্ডেন রেশিও, টকিং কার, মেটামরফোসিস, টেম্পু। আমি কখনোই প্রেমের নাটক বানাইনি, কখনো পারিবারিক নাটক বানাইনি। আমি সবসময় একটু অন্য ধরনের গল্প নিয়ে কাজ করেছি এবং এটা সিনেমাতেও করেছি। এবং আমি যদি কোনো প্রেমের গল্প বলিও, আমি আসলে একটু অন্যভাবেই বলবো, যেভাবে আর কেউ বলে না। ফলে এই কারণে একটা সিনেমা করতে আমার অনেক সময় লাগে। অনেক অনেক নায়কদের নিয়ে কাজ করেছেন,
অনেকেরই নিয়ে কাজ করেছেন, আপনি নামটা উল্লেখ করার দরকার নেই। কিন্তু নতুন কিছু আপনার হাত দিয়ে সাকিবের অ্যাকশন চরিত্রে আপনার হাত দিয়ে দেখতে চায় দর্শক। এমন কিনো ভাবছেন? এরকম কি পরবর্তীতে আমরা কি শাকিব খানকে নিয়ে আপনার হাত দিয়ে পাবো অ্যাকশন? আম আমার আমি বহু আমি তো আমি আমি যখন থেকে সিনেমা নির্মাণের আগের থেকেও আমি শাকিব খানকে পছন্দ করি। এটাকে খুব পাবলিকলি বলিও আমি এবং সবাই জানেও এটা আরকি। ফেসবুকে আমি লিখিও প্রচুর এই বিষয়ে। শাকিবের সাথে সিনেমা করার ইচ্ছা আছে, ডেফিনিটলি আছে। কিন্তু সাম্প্রতিক সময়ে কোনো প্ল্যানিং নেই। আর আমার কাছে মনে হয় শাকিব ভাই এখন যেই পথে এগোচ্ছে, এটা একদম কারেক্ট আছে, একদম ঠিক আছে। শাকিব ভাইয়ের এই পথে আগানো উচিত। কারণ শাকিব ভাইয়ের যে এই জার্নির সফলতা আসলে শুধু উনার দরকার না, আমাদের ইন্ডাস্ট্রিরও দরকার। সো উনি যে ওয়েতে আগাচ্ছে সেই ওয়েতে আগাক। তার সাথে আমার কাজ করার প্ল্যানটা, ইচ্ছেটা, আগ্রহটা তোলা থাকলো। শাকিব ভাইয়েরও আমার সাথে কাজ করার ইচ্ছা আছে। সাম্প্রতিক সময়ে কোনো প্ল্যানিং নেই। কিন্তু সাকিবের সাথে আমার অনেকগুলো মিটিং হয়েছে, অনেকগুলো কথা হয়েছে। এখনও প্রায় রেগুলার কথা হয়। আমরা আসলে কোনো একটা সুন্দর সময়ের জন্য ওয়েট করছি। তার আগে আমারও কিছু প্ল্যান আছে। সেই প্ল্যানগুলো আমি শেষ করতে চাই। প্রশ্ন হচ্ছে, দর্শকের প্রশ্নটা হলো যে বাংলাদেশে ভালো হল রয়েছে ৩টা থেকে সিনেমা হলে দর্শক এসে সিনেমা দেখতে পারে না। যেমন অনেক কাকলি হল আছে। ছোট, ছোট যে সিঙ্গেল হলগুলো রয়েছে দর্শক এসে সিনেমা দেখতে পারে না। ভালো সিনেমা হল নেই। এসি নেই। ঠিকমতো এসি নাই, ভালো সিনেমা চালাইতে পারে না। সেই জন্য দর্শকরা ভালো সিনেমা হল বাংলাদেশে হল সংখ্যা কম। কি বলার আছে আপনার? এই যে সিনেমা হলের ব্যাপারটা খুব জটিল ভাইয়া। এখন সবাই বলে যে সিনেমা হলের পরিবেশ ভালো নেই। তারপর বলে যে সিনেমা হল থেকে আমরা ন্যায্য টাকা পাই না। প্রোডিউসার ঠিকমতো রিটার্ন পায় না।